আসলে জাপান আসছি জাপানিজ না জেনে। আমি জাপানিজ ল্যাঙ্গুয়েজ একদমই জানি না, এখনো জানি না, বাংলাদেশে থাকতে একদমই জানতাম না। এবং জাপানিজ না জেনে আমি জাপানে ওয়ার্কিং ভিসা আসছি, এবং সেই জিনিসটা কিভাবে হয়েছে সেই গল্পটা আপনার সাথে বলি। রাস্তাটা একবারই ঢাল, কেউ এসে ধাক্কা দেন, তাও ভালোই লাগে চালাইতে। এই ধরনের শট নেওয়ার জন্য, ঠিক আছে। যাই হোক, যে বিষয়টা আজকে শেয়ার করবো সেটা হচ্ছে জাপানিজ না জেনেও কিভাবে আমি জাপানে চাকরি পেলাম। চলেন সেই গল্পটাই শুরু করা যাক। আসলে সত্য কথা কি, বিদেশ আমার পছন্দ না। হ্যাঁ, আমার দু একজন যারা কাছের লোকজন আছে সবাই জানে বিদেশ আমার পছন্দ না, ঠিক আছে। বিদেশ আসতে ছোটবেলা থেকে বিদেশ পছন্দ না। ইন্টারভিউ পরে অপরচুনিটি ছিল কিন্তু আমি আসি নাই। আমার এইচআর একটা ভিডিওতে আমি বলছি এই বিষয়টা। কিন্তু বাংলাদেশে যখন গ্রাজুয়েশন করার পরে জব মার্কেটে ইন করলাম, তখন মনে হয়েছে যে না, এটা একটা ভুল ডিসিশন। যদি লাইফের ছোটখাটো একটা এনজয়মেন্টও পাইতে চাই, সেটা দেশের বাইরে যেতে হবে যদি পাইতে চাই। আপনি যদি রিসেন্টলি সালমান মুক্তাদির একটা ইন্টারভিউ দেখেন, ঠিক আছে, সালমান মুক্তাদি মেবি তার কোন একটা ইন্টারভিউতে রিসেন্টলি আমি ফেসবুক স্ক্রল করতে করতে দেখতেছিলাম, তো তার ইন্টারভিউতে বলছে সে তার ভবিষ্যৎ প্ল্যান হচ্ছে বাংলাদেশ ছেড়ে চলে যাওয়া। তো এটা কেন বলছে আই থিঙ্ক আমার চেয়ে আপনারাও ভালো জানেন। তো সেই চিন্তা থেকে আমার এখন না, আরো 2 বছর আগে থেকে আমি ট্রাই করতেছিলাম। ওয়াও, কি সুন্দর একটা চিল উঠতেছে, দেখেন বাতাসের অপোজিটে যে চিলটা উঠতেছে, দেখা যায় কিনা আমি জানি না। তো আরো 2 বছর আগে থেকেই আমি ট্রাই করতেছিলাম কোন দেশ যাওয়া যায়, বিভিন্ন দেশ ঘাটাঘাটি করে। আমি তো ফ্যামিলি থেকে বিলংস করি, টাকার বাজেটটা অনেক বিশাল একটা ব্যাপার। বাজেটের দিকে তাকিয়ে ভাবতাম যে কোন দেশটা সুইটেবল হবে। হ্যাঁ, মোটামুটি একটা মিড রেঞ্জের টাকার মধ্যে কোথায় যাওয়া যায়। আর যেহেতু আমি মাস্টার্স এর পরে এগুলো ট্রাই করতেছিলাম, মাস্টার্স এর পরে অনার্স এর পরে আমি জব মার্কেটে ঢুকে গেছিলাম। তো জব এক্সপিরিয়েন্স 2 বছরের পরে আমি ডিসিশন চেঞ্জ করছি যে হ্যাঁ, আমি বাইরে চলে আসবো। তখন অলরেডি মাস্টার্স করতেছিলাম, মাস্টার্স প্রায় শেষের দিকে, ঠিক আছে। তো মাস্টার যেহেতু শেষ, স্টুডেন্ট বিষয়ে আসাটা একটু টাফ বলতে কি, এই যেহেতু হয়ে গেছে, এখন বাইরে গিয়ে আবার পড়তে হবে। সেটা চিন্তা করে মনে হইতো যে না, যদি যাই ওয়ার্কিং ভিসায় যাবো। বাট ইউরোপ কান্ট্রিতে ওয়ার্কিং ভিসা কিন্তু খুবই টাফ, বিশেষ করে লন্ডন। আমার ইচ্ছা ছিল লন্ডন যাওয়ার। তো লন্ডন পরিচিত 2 জন গেছিল, তো ওনাদের মাধ্যমে খোঁজখবর নিয়ে একটা এজেন্সি, ট্রাস্টেবল এজেন্সি, ওখান থেকে 2 জন গেছিল। তা আমিও ওদেরকে ট্রাস্ট করে ওই এজেন্সিতে গেলাম, কথাবার্তা বললাম। হ্যাঁ, তো এই বিশাল হিস্টোরি, এত লং করতে চাই না ভিডিওটা আমি। তো এজেন্সিতে যাওয়ার পরে এজেন্সি বলছিল যে 14 লাখ টাকার মতো লাগবে লন্ডন স্টুডেন্ট ভিসা, মাস্টার্স প্রোগ্রামে যাব, ফ্যামিলি থেকে বিয়ে করাবে, এরকম একটা কথা চলতেছিল। তো যেহেতু বাইরে আসার ডিসিশন নিছি, চিন্তা করলাম যে না, বাইরে গিয়ে একটু সেটেল হয়ে তারপর বিয়ে করব। মিনিমাম 1 বছর বা 2 বছর বাইরে থেকে তারপর রিটার্ন করে তারপর বাংলাদেশে গিয়ে বিয়ে করব। এই জন্য আমার বিয়েও আমি স্টপ করে দিছি লন্ডনের জন্য ট্রাই করার জন্য। হ্যাঁ, তো লন্ডনের জন্য ট্রাই করতে থাকলাম। লন্ডনের জন্য 14 লাখ লাগবে। 14 লাখ টাকা কিভাবে ম্যানেজ করব, ফ্যামিলি কোত্থেকে দিবে, জায়গা বিক্রি করতে হবে, লোন নিব কত টাকা, সব হিসাব করে 14-15 লাখ টাকা অ্যারেঞ্জ হয়ে যায়, কষ্ট করে হলেও হয়ে যায়। তো সেই চিন্তা থেকে আসলে অ্যারেঞ্জ করার ট্রাই করছি। টাকাটা এখনো গুছিয়ে নেই, জানি এই জায়গা থেকে আসবে, ঠিক আছে। তো ফাইনালি যখন আমি আমার বাবাকে নিয়ে এজেন্সির কাছে যাই যে হ্যাঁ, আজকে টাকা জমা দিব, ডকুমেন্ট জমা দিব, টাকা জমা দিব না, সরি, ডকুমেন্টসটা সাবমিট করব ফাইনাল পর্যায়ে। তো ওইখানে একটা আপু ছিল, ওই আপুটা আমাকে ফাইনালি বাঁচাইছে। এখন পর্যন্ত আমি স্যাটিসফাই জাপানে আসার পরে। কেন বাঁচাইছে আমি বলি, শুনেন। তো যখন ওই আপু ডকুমেন্টস গুলা নিচ্ছিল স্ক্যান করার জন্য, আমার অরিজিনাল সার্টিফিকেট গুলা নেওয়ার সময় আমি কথায় জিজ্ঞেস করতেছিলাম যে কিভাবে টিউশন ফি গুলা দিব। আমি ডিটেলস জানি নাই, যেহেতু আমার পরিচিত গেছে, এই জন্য এতটাও খুব খোলাখুলি জানি নাই। হ্যাঁ, তো কত টাকা দিতে হবে, তো ওই আপু যেটা বলছে যে আপনার টিউশন ফি সহ মানে মোটামুটি 22 থেকে 23 লাখ টাকা খরচ যাবে লন্ডনে মাস্টার্স প্রোগ্রাম। শুনে তো একদম পুরো হতাশ হয়ে গেলাম, কারণ আমি অলরেডি আইসের জন্য টাকা জমা দিয়েছিলাম 15,000 টাকা, তারপর ইমার্জেন্সি আর একটা পাসপোর্ট করছিলাম। মানে মোটামুটি আমার সেভিংস 30-35 হাজার টাকা খরচ হয়ে গেছিল এই লন্ডনের পিছনে দৌড়াদৌড়ি করতে গিয়ে। তো জব করে 30-35 হাজার টাকা সেভ করে বাংলাদেশে কতটা টাফ আমি মনে করি যারা মিড রেঞ্জে জব করেন তারা জানেন, ঠিক আছে। তো তারপরে যেহেতু বাইরে চলে আসবো খরচ করছিলাম, বাট যখন এটা শুনলাম আমি তাড়াতাড়ি করে মানে ওনাকে ডকুমেন্টস গুলা দিয়ে
যেহেতু আমি দিতে গেছি, ডকুমেন্টস গুলো দিয়ে কোনো কথা না বলে এজেন্সি থেকে বের হয়ে বাবার সাথে ডিসকাস করে ডিসিশন নিলাম যে এত টাকা তো আসলে পসিবল না, 21-22 লাখ টাকা ইম্পসিবল আমাদের মতো ফ্যামিলির জন্য বিদেশ যাওয়ার জন্য সাপোর্ট দেওয়া, ঠিক আছে। আর তাছাড়া এটা বিদেশ আসাটা কিন্তু আসলে একটা ইনসিকিউর সিচুয়েশন, বিশেষ করে এজেন্সির মাধ্যমে যখন যাবেন। হ্যাঁ, এটা কিন্তু ইনসিকিউর। আপনি গিয়ে কি হবে, জব পাবেন, কত টাকা আর্নিং, সবই শোনা কথা, আপনি কিন্তু প্র্যাকটিক্যালি জানেন না, ঠিক আছে। তো এরকম একটা আনসিকিউরিটিতে 22 থেকে 23 লাখ টাকা ইনভেস্ট করা পসিবল না, যার কারণে ক্যান্সেল করে দিয়েছিলাম। তো সামহাও আমার ফ্যামিলির মাধ্যমেই, বড় ভাই প্লাস হচ্ছে আমার মামা, ওনাদের মাধ্যমে, মামার আত্মীয় হচ্ছে সম্পর্কে ভাই হয়, ওনারা জাপান থাকে। ওনাদের লং একটা কমিউনিটি, আত্মীয় স্বজন জাপান থাকে। তো ওনার সাথে কথা বলার পরে মামা বলছে যে হ্যাঁ নিতে পারবে, বাট একটু টাইম লাগবে, শর্ত হচ্ছে জাপানিজ ভাষা শিখতে হবে, ঠিক আছে। তো শোনার পরে জাপান সম্পর্কে তেমন একটা জানতাম না আমি, সত্য কথা বলতে। জাপানিজ ইনিন দেখতাম, জাপান অনেক সুন্দর সেটা জানতাম, বা জাপান আসার পরে ইনকাম সোর্স কি, কত টাকা ইনকাম হয়, কেমন টাকা দেশে পাঠাইতে পারবো, এই বিষয়গুলো জানতাম না। বাট এটা জানতাম জাপানের প্রযুক্তিগত দিকে অনেক উন্নত, জাপানের মেশিনারিজ ভালো, অ্যানিমের ফ্যান আমি আগে থেকেই ছিলাম, নারুটো দেখতাম। তো জাপান নিয়ে টুকটাক জানার পরে মনে হলো যে হ্যাঁ জাপান যাব, সিলেক্ট হইলো। তো সেই অনুযায়ী ভাই বলছিল যে ল্যাঙ্গুয়েজ শিখতে হবে, ঠিক আছে। তো সেই অনুযায়ী ল্যাঙ্গুয়েজ কোচিং এও ভর্তি হয়েছিলাম। ভর্তি হওয়ার পরে জাপানি যে ভাষা আ উ এ ও, মানে 2-3 দিন খুব জোশে গেছিলাম। যাওয়ার পরে বাসায় এসে পড়তে, অফিস করে আবার এসে পড়া, অফিসের ফাঁকে ফাঁকে পড়া, একটু চ্যালেঞ্জিং মনে হইতেছিল। হ্যাঁ, তো এত চ্যালেঞ্জিং এর মধ্যেও মনে হইতো যে না, যেহেতু জাপান যাব, বসে ভাষা শিখতে হবে, ভাষা তো শিখবো। বললাম ইউটিউব এবং গুগলে বিভিন্ন ধরনের জাপানিজ ইনফরমেশন সার্চ দেওয়া শুরু করলাম। জাপান কিভাবে যাওয়া যায়, সিইউ আসতে কতদিন লাগে, হ্যাঁ, এগুলা ঘাটাঘাটি করতে 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 এমন একটা নলেজ আসলো যে জব বিষয়ে জাপান যাইতে গেলে ভাষা লাগে না। তখন মনে হইলো যে দূর, ভাষা যেহেতু লাগে না, মানে আমার ভিসা পাওয়ার ক্ষেত্রে কিন্তু প্রবলেম নাই, আমি ভিসা ইজিলি পাইতে পারবো। জাপান যদি আসতে চাই জব বিষয়ে, আমি ভিসা পাবো। তো ভিসা যেহেতু পাবো, তার মানে কি ওইখানে আমার সার্ভাইভ করার জন্য ভাষাটা লাগবে। এই চিন্তা যখন মাথায় ঢুকলো, তখন এই অফিস করে ভাষাটা শিখা মানে টাফ মনে হইতো, করলাম না। হ্যাঁ, তো অ্যাপ্লাই করার পরে যখন প্রায় 2 মাস না 3 মাস হয়ে গেছে, কথা আগাচ্ছে না, টাকা পয়সার ব্যাপার, তারপর হচ্ছে ওই ভাইও সবকিছু দেখার ব্যাপার, মানে মোটামুটি একটা লেন্দি টাইম, 6 মাস 7 মাস হয়ে গেছে শুধু কথা বলতে বলতে। হ্যাঁ, মানে কত টাকা দিতে হবে, কিভাবে টাকাগুলা দিব, এইগুলা কনভারসেশন করতে করতে 6-7 মাস যখন চলে গেছে, তখন মনে হচ্ছে দূর, জাপানও হয়তো হবে না। তখন আমি আবার অন্য কান্ট্রি চিন্তা করা শুরু করলাম যে এখন আইসিআর প্রিপারেশন নিব, কি করব। তারপরও জাপান টুকটাক দেখতাম, পড়তাম, ওরকম সিরিয়াস না। হ্যাঁ, কারণ শিওর ছিলাম। তো ফাইনালি আমি আর একটু ফোর্স দিয়ে ভাইয়ের সাথে কথা বলে, ভাইও বললো, কমিটমেন্ট দিল, ঠিক আছে যদি ভিসা রিজেক্ট না হয় আমি নিয়ে আসতে পারবো, আমি হেল্প করবো। তো ভাইও হেল্প করলো, টাকা পয়সা কত দিতে হবে সবগুলো ডিলিংস হইলো। তো হওয়ার পরে ফাইনালি অ্যাপ্লাই করলাম। অ্যাপ্লাই করার পরে যখন দেখতাম যে বেশিরভাগই ভিডিও সামনে আসতো যে জাপান আসতে কোনো ধরনের ভাষা লাগে না। হ্যাঁ, জাপানে ওয়ার্কিং ভিসা আসতে কোনো ধরনের ভাষার প্রয়োজন হয় না। এগুলো দেখার পরে মনে হইতো যে দূর, জাপান গিয়ে ভাষা শিখে ফেলবো, সমস্যা নাই। ওখানে থাকতে থাকতে কাজ শিখতে শিখতেই, বা যাদের সাথে কাজ করব, যে কোম্পানিতে কাজ করব, আমি তো ইংলিশ মোটামুটি পারি, মানে অ্যাটলিস্ট ইংলিশে কমিউনিকেশন করতে পারি। হয়তো আমার গ্রামাটিক্যালে ভুল আছে, বাট আমি ইংলিশে কথা বলতে পারি, কনফিডেন্স আছে এতটুকু, ঠিক আছে। খুব ভালো না পারি, কমিউনিকেশন করার মতো ক্যাপাবিলিটি আছে। সেই চিন্তা থেকে ভাবলাম যে জাপান গেলে একটু একটু ইংলিশ দিয়ে কাজ চালাই নিব, 2 মাসের মধ্যে ভাষাটা আয়ত্ত করে ফেলবো, ঠিক আছে। ওই চিন্তা থেকে মোটামুটি রেগুলার খাওয়া দাওয়া চললো, অফিস করতাম, বাসায় আসতাম, আড্ডা দিতাম, টুকটাক বাসায় মানে প্র্যাকটিস করে ট্রাই করতাম, যেটা কিছুই না, ঠিক আছে, যেটা ভাষা শিখার মধ্যেই পড়ে না। ভিসা হইলো, আলহামদুলিল্লাহ অনেক খুশি, ফ্যামিলি সবাই খুশি। হ্যাঁ, তো মোটামুটি ঘুষঘাস করে জাপান চলে আসলাম। যেহেতু আমার জব শুরু করার কথা ছিল 1 তারিখ থেকে, যে ভাইয়ের মাধ্যমে আসছি, ওই ভাইও বাসা এখানে যথেষ্ট হেল্পফুল ছিল, বাসা টাসা সব ঠিক করে রাখছিল, তেমন কোনো প্রবলেম হয় নাই, এয়ারপোর্ট থেকেও রিসিভ করছে। তো আসার পরে ভাই যখন 2-1টা প্রশ্ন করছে জাপানিজে, আমি বলতে পারতেছিলাম না, তখন ওনারও মাথা খারাপ, আমিও খুব নার্ভাস হয়ে গেছি, ঘাবড়াই গেছি, যে নিজের মধ্যে খুব ঘাবড়াই গেছি, যে মানে আমার জাপানিজে কথা বলতে হবে। একটা হচ্ছে ভাষা শিখা, আর একটা হচ্ছে কথা বলা, দুই জিনিস। যারা N5 করতেছেন তারা কিন্তু ফুললি কমিউনিকেশন করতে পারবেন না। N5 এর যে ভোকাবুলারি শিখছেন সেগুলো ইউজ করে ভাঙা ভাঙা কথা বলতে পারবেন, বাট রেগুলার এখন আমি যেভাবে কথা বলছি
সেভাবে কথা বলা কিন্তু সো টাফ, N5 করে না। এইভাবে যে কথা বলতে হবে সেটা আমার ধারণারও বাইরে ছিল। তো কাজে যখন ইন্টারভিউ দিলাম, কোম্পানি আমাকে বললো যে না, উনি ভাষা পারে না, একদমই পারে না, উনি ভাষা শিখুক, তারপর ওনাকে কাজ দিন। আমি তো ব্যাংক লোন নিয়ে আসছি, তারপর টাকা হচ্ছে ঋণ করে আসছি, এখন তো মাথা নষ্ট, 1 মাস পরে কোত্থেকে টাকা দেবো, ঠিক আছে। তো যাই হোক, কষ্ট মষ্ট করে 1 মাস খুবই হার্ড ওয়ার্ক করছি, রুম থেকে উঠে পড়তাম, হ্যাঁ, জাপানিজ। 1 মাস হার্ড ওয়ার্ক করার পরে যখন আবার ইন্টারভিউ দিই, ইন্টারভিউ দেওয়ার পরে আমার মালিক খুবই ভালো, তো যার কারণে উনি একটু স্যাটিসফাইড ছিল, বলছে ঠিক আছে কাজ করো, যদি কাজ পারে তাহলে হবে। তো আলহামদুলিল্লাহ কাজে ঢোকার পরে আমি আমার কাজগুলো খুবই সুন্দরভাবে করার ট্রাই করছি, হার্ড ওয়ার্ক করছি অনেক। বাট ভাষার কারণে যে কি কষ্ট পাইছি, এখনো পাইতেছি, এটা আসলে আমি যে মুখে বলতেছি এটা ফিল করানো সম্ভব না। হ্যাঁ, তো যারাই আমার এই ভিডিও দেখছেন যে হ্যাঁ জাপানিজ ভিসা পাইতে জাপানিজ ল্যাঙ্গুয়েজ লাগে না, এবং আমাকে অনেকে টেক্সট দেন যে ভাই ভাষা ছাড়া আসলে কি কাজ পাওয়া যায়, ভাষা ছাড়া আসলে আপনি কাজ পাবেন না, বা পাইলেও পাইতে পারেন খুব রেয়ার কষ্টের কাজ কনস্ট্রাকশন, সেটা আপনি বলবেন যে আমি গায়ের জোরে করে ফেলবো ভাই, সমস্যা নাই। বাট ভাষা ছাড়া আসলে আমি পার্সোনালি বলবো জাপান আইসেন না, ঠিক আছে। কারণ আমি প্র্যাকটিক্যাল লাইফটা লিড করছি এবং আমি এটা জানি, আমি বুঝতেছি। হ্যাঁ, ভাষা যদি না জানেন ভুলো জাপান আইসেন না, রিকোয়েস্ট থাকবে। হ্যাঁ, আর ভাষা জানা বলতে আপনি N4 পাস করা, N5 পাস করা, N3 পাস করা এটা না, কমিউনিকেশন করা। আপনি যদি কথা বলতে পারেন ফাইন, আপনি N5 পাস করেন না, ডাজন্ট ম্যাটার, আপনি কথা বলতে পারতেছেন, ওকে ফাইন। এটা হইলো অ্যাটলিস্ট চলবে জাপানে সার্ভাইভ করার জন্য, জব পাওয়ার জন্য, জব করার জন্য। আমি জানি না আমি গুছিয়ে বলতে পারছি কিনা, বা আপনাদের কাছে কেমন লাগছে। হয়তো আমি ওইভাবে গুছিয়ে বলতে পারি নাই পুরো ডিটেলস আকারে, কারণ হচ্ছে আমি স্টোরি টেলার না, মানে আমি খুব গুছিয়ে গল্প বলতে পারি না, বা ক্যামেরার সামনে এখন আমি কথা বলতে পারি না। ঠিক আছে, শিখার ট্রাই করতেছি। আপনাদের সাপোর্ট থাকলে আরেকটু হার্ড ওয়ার্ক করবো, মানে হচ্ছে আপনারা যদি সাবস্ক্রাইব করেন, কমেন্টে আপনাদের মতামত দেন, এই পার্টটা খারাপ হয়েছে, ওই পার্টটা ভালো হয়েছে, বা কোনো ইনফরমেশন জানতে চান, এবং হচ্ছে আমি যদি দেখি আমার সাবস্ক্রাইবার সংখ্যা গ্রো করতেছে, তাহলে আমি আরো হার্ড ওয়ার্ক করবো এবং স্টোরি টেলিং শেখার চেষ্টা করবো, ঠিক আছে। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান, এবং অন্যান্য ভিডিওগুলো ঘুরে দেখতে পারেন যে আমি HR থেকে কিভাবে জাপানে মুভ করছি, সেই নিয়ে একটা রিলেটেড ভিডিও দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। তো ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ, সায়োনারা। এত বাতাস রে ভাই, অথচ বাংলাদেশে কত গরম, বাতাস আর ঠান্ডা, একটু ঠান্ডা বাতাসটা। অলরেডি যেহেতু বিকাল হয়ে গেছে, ঠিক আছে, পানির শব্দ আপনারা পাইতেছেন কিনা আমি জানি না, এটা কিন্তু একটা সমুদ্রেরই একটা অংশ, সরু নদী, বিশাল বড়। এখানে স্পিড বোট আছে, মাছ ধরা স্পিড বোট, এই যে বোট গুলো দাঁড়ায় আছে, ফিশিং বোট এগুলো। তো যাই হোক, ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ।